এই গল্পটি সেই সময়ের ঘটনা যখন পৃথিবী জুড়ে একটি বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর জনসংখ্যা 90% আক্রান্ত এবং ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে এখনো কিছু মানুষ মানবতাকে বাঁচানোর জন্য লড়াই করছে। এই ভাইরাসটি মাত্র 20 বছর আগে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এটি মানুষের শরীরের মধ্যে দিয়ে প্রবেশ করত, তারপর ব্রেনে প্রবেশ করে, তারপর এটি মানুষকে নিয়ন্ত্রণ করে। বিশ্বের কোনো বিজ্ঞানীর কাছে এই মহামারীর কোনো প্রতিকার ছিল না। আজকাল এই খবর সর্বত্র ছড়িয়ে পড়েছিল। জো মিনার এবং তার মেয়ে সারা শান্তিতে ছিলেন, কারণ তাদের শহরটি নিরাপদ অঞ্চলে ছিল। কিন্তু রাতারাতি শহরের দৃশ্যপট বদলে যায়। এক রাতে সারার পাড়ায় গুলির শব্দ শুনতে পান এবং যখন তিনি তদন্ত করতে যান তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার প্রতিবেশী একটি জম্বিতে রূপান্তরিত হয়ে সারাকে দেখার সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, জুয়েল এবং তার ভাই টমি সময়মতো সারাকে বাঁচাতে এসেছিলেন। কিন্তু এখন লকডাউনের আগে তাদের কোনো রকম ভাবে শহর থেকে পালাতে হবে, কারণ সরকার ভাইরাস দ্বারা প্রভাবিত এলাকায় বোমা বর্ষণ করবে। তারা কোন রকম ভাবে মূল সড়কে পৌঁছাতে সক্ষম হয়েছে, কিন্তু ইতিমধ্যে দীর্ঘ যানজট ছিল। শহরের পাশে একটি নদী ছিল, তাই তারা সেদিকে ঘুরে গেল। কিন্তু প্রতিটি রাস্তায় পরিস্থিতি একই ছিল। ঠিক তখনই তাদের খুব কাছে একটি বিমান বিধ্বস্ত হয়। তাদের গাড়ি উল্টে যায়, তারা বেরিয়ে আসতে সক্ষম হয় এবং দেখতে পায় যে সারা আহত। টমি তাদের নদীর দিকে যেতে বলে, সে সেখানে তাদের সাথে দেখা করবে। জুয়েলও একই কাজ করছিল। ইতিমধ্যে একটি জম্বি তাদের দেখতে পায়। পরের মুহূর্তে এটি তাদের দিকে ছুটে যায় এবং আক্রমণ করতে যাচ্ছিল। তখন একজন সৈনিক তাকে গুলি করে। সৈনিকের মেজাজ দেখে জুয়েল অনুরোধ করে, আমরা সংক্রমিত নয়, আমাদের মেরো না। কিন্তু সৈনিক এখনো গুলি চালায় এবং জুয়েলকে হত্যা করার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই টুমি এসে সৈনিককে গুলি করে। ততক্ষণে সারা পেটে গুলিবিদ্ধ হয়ে গেছিল। জুয়েল তাকে বাঁচাতে পারেনি, কিন্তু সে তার শরীর শক্ত করে ধরে রেখে ঘন্টার পর ঘন্টা কাঁদতেছিল। 20 বছর পরে বিশ্বের সমস্ত সরকার ধ্বংস হয়ে গেছিল এবং ফ্ল্যাটো কর্তৃপক্ষ এখন শাসন করছে। তাদের নির্মম আইন, যার লঙ্ঘনের ফলে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, বিদ্যমান ছিল এই ব্যবস্থাটি। তাদের বর্বরতা দমন করার জন্য ফায়ারফ্লাইস নামের একটি সংগঠন ফ্ল্যাটো কর্তৃপক্ষের সাথে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হতো। 20 বছর ধরে ফায়ারফ্লাইস সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে আসতেছিল। বোস্টনে ফায়ারফ্লাইসের একটি ছোট দল ছিল। তাদের নেত্রী মেরিলিন ফ্ল্যাটা মিলিটারি স্কুল থেকে 14 বছর বয়সী একটি মেয়েকে অপহরণ করেছিল, যার উপর তারা কড়া নজর রাখছিল। এই মেয়েটির নাম ছিল এলি, যে পরে বিশ্বের ভাগ্য পরিবর্তন করবে। জুয়েলও বোস্টনে ছিল। তার ভাই টমিকে উদ্ধার করার জন্য একটি ট্রাকের ব্যবস্থা করার চেষ্টা করছিল। আসলে সে প্রায়শই রেডিওতে টমির সাথে কথা বলতো, কিন্তু 3 সপ্তাহ ধরে সে টমির সাথে কথা বলেনি। সে রেডিওতে যে ডাক্তারের সাথে কথা বলতো তার কাছ থেকে টমির ঠিকানা পেয়েছিল এবং বেরিয়ে পড়েছিল। গত কয়েক বছর ধরে জুয়েল স্টেস নামের এক মহিলার সাথে দেখা করেছিল, যিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তিনি ট্রাকের ব্যাটারি নিয়ে কিছু লোকের সাথে ডিল করতে এসেছিলেন, কিন্তু তারা টাকা নিয়েছিল এবং ব্যাটারি সরবরাহ করেনি। টেস্টের সাথে এমন করা পুরুষদের বস রবার্ট আতঙ্কিত ছিল, কারণ জুয়েল যে ব্যাটারিগুলো সরবরাহ করার কথা ছিল তার জন্য তার সহযোগীরা ইতিমধ্যে অন্য কারোর সাথে চুক্তি করে ফেলেছিল। আর জুয়েল যদি স্টেসের অবস্থা জানতে পারত, তাহলে সে যে কোনো জায়গায় তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে। জুয়েলের নাম রবার্টের মনে এমন ভয় জাগিয়ে তুলেছিল, কিন্তু তার সঙ্গীরা এটা ভুল করেছিল। টেস্টার জানতো যে তারা তাকে জীবিত ফিরতে দিবে না। হঠাৎ একটি বোমা হামলা হয়, যার ফলে তারা সবাই গুরুতর আহত হয়। সুযোগ পাওয়ার সাথে সাথে টেস্টা পালিয়ে যায়, তবে বেঁচে থাকা অলৌকিক কিছু কম ছিল না। সকালে সে জুয়েলকে সবকিছু বলে দেয়, আরো বলে যে রবার্টের সহযোগীরা তাদের ব্যাটারি অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। ব্যাটারি ছাড়া ট্রাকটি চলতে সক্ষম হবে না এবং তারা টমিকে হারাতে পারে। এটি করার জন্য তাদের কোথায় এবং কার সাথে ব্যাটারি চুক্তি করা হবে তা খুঁজে বের করতে হবে। কিন্তু গুজবকারীদের ঘুষ দিয়ে তারা এই তথ্য পেয়েছিল। ইতিমধ্যে বোস্টনের সমস্ত জোনাকি সেই রাতে এই ভবনে জড়ো হয়েছে, কারণ তাদের অপহরণ করা মেয়েটিকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় হয়েছিল। কয়েক ঘন্টা পরে জো এবং স্টেস ঘটনাস্থলে পৌঁছে রবার্টকে মৃত অবস্থায় দেখতে পান। তার ব্যাটারি তার পাশে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত ক্ষতিগ্রস্ত ব্যাটারি বিক্রি করার চেষ্টা করার সময় তারা এই পরিণত মুখোমুখি হয়েছিল। পুরো করিডোরটি মৃতদেহে ভরেছিল। জুয়েল এগিয়ে যাওয়ার সাথে সাথে তার এক সহকর্মী যত্ন নেওয়ার চেষ্টা করা একজন মহিলাকে দেখতে পান। জো তাদের দিকে বন্দুক তাক করার আগেই এলি হঠাৎ ছুরি দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু জুয়েল ইতিমধ্যে সতর্ক ছিল। জুয়েল এবং মেরিলিন একে অপরকে ভালোভাবে চিনতেন, কারণ টমি কয়েক বছর আগে বোস্টনে ফায়ারফ্লাইয়ের সাথে কাজ করেছিলেন। জুয়েল ব্যাখ্যা করেছিলেন যে টমি সমস্যায় পড়েছেন। তিনি তাকে বের করার জন্য একটি ট্রাকের ব্যবস্থা করেছিলেন এবং তার যা দরকার তা হলো এটিকে পাওয়ার জন্য একটি ব্যাটারি। মেরিলিন আহত এলিকে তার গন্তব্যে নিয়ে যেতে পারছিলেন না। এদিকে ফ্ল্যাটা মাত্র 5 মিনিট দূরে ছিল, তাই তিনি জুয়েলকে কাজটি অফার করে বলেন যদি সে কাজটি সম্পন্ন করে তাহলে সে ফায়ারফ্লাই অর্গানাইজেশনের কাছ থেকে যা খুশি চাইতে পারে। জুয়েল এবং টেস্টও পরামর্শ করে ঠিকানা পেয়ে চলে যান। তবে এই লকডাউনের সময় বোস্টন থেকে বেরিয়ে আসা সহজ হবে না, কারণ কারফিউ চলাকালীন যে কাউকে বাইরে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হবে বা ধরা হবে এবং ফ্ল্যাটা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে।
টেস একটি গোপন পথ জানতেন যার মধ্য দিয়ে তারা শহর ছেড়ে চলে যেতে চলেছে। একজন পুলিশ অফিসার তাদের দেখতে পান। তিনি তাদের দিকে বন্দুক তাক করেন এবং তারপর একে একে তাদের পরীক্ষা করেন। যখন ইলি পালা এলো তখন সে হঠাৎ পুলিশ অফিসার উপর আক্রমণ করলো, তাকে ক্রোধে ভরে দিল এবং তাকে হত্যা করার জন্য আগ্রহী হয়ে ওঠে। জুয়েল তার কাছে অনুরোধ করলো, ঠিক যেমনটি সে 20 বছর আগে তার মেয়ে সারাকে বাঁচানোর জন্য করেছিল। এই কথা মনে করে তার রক্ত ফুলে উঠলো এবং সে মুহূর্তের মধ্যে অফিসারকে হত্যা করে ফেললো। এলি সম্পূর্ণ হতবাক হয়ে গেল। টেস তখন বুদ্ধিমত্তার সাথে নির্ধারণ করলো যে এলি সংক্রমিত। তাকে হত্যা করার আগে এলি তার 3 সপ্তাহ ক্ষত দেখালো। একজন সংক্রমিত ব্যক্তি একদিনে বেশি বাঁচে না। এর অর্থ হলো তার রক্তে এমন কিছু ছিল যা তাকে ভাইরাস থেকে প্রতিরোধী করে তোলে। কামড়ানোর পর মালিন তাকে 3 সপ্তাহ ধরে একটি মুদ্রা বেঁধে রেখেছিল, কিন্তু সে পরিবর্তন হয়নি। তারা শহর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিল। মাইলের পর মাইল তারা ভ্রমণের পর আটকে গেল। প্রধান রাস্তা সংক্রমিত লোকে ভিড় ছিল। যখন তারা তাদের পথ পরিবর্তন করে কিছু জুম্বি তাদের আক্রমণ করে, তারা কোনো রকম ভাবে তাদের তাড়াতে সক্ষম হয়েছিল এবং যথেষ্ট অসুবিধার সম্মুখীন হওয়ার পরও তাদের গন্তব্যে পৌঁছেছিল। কিন্তু জায়গাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। ফ্ল্যাটার লোকেরা এখানকার সমস্ত জুনাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং সবকিছু লুট করে নিয়ে গেছিল। তাই এলিকে কোথাও নিয়ে যেতে হবে তা জানার জন্য তাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো রেডিও ছিল না। এলি যতদূর শুনছিল পশ্চিমে কোথাও জুনকির কিছু একটা বেস ক্যাম্প ছিল যেখানে ডাক্তাররা উপস্থিত ছিলেন। তারা একটি প্রতিকার খুঁজেছিলেন। এলির রক্তের নমুনা তাদের একটি টিকা তৈরি করতে সাহায্য করতে পারে। যাই হোক, জুয়েল আর এগুতে অস্বীকৃতি জানায়, বাড়ি ফিরে যাওয়ার জন্য জোর দেয়। টেসও গবেষণা করে এটি এখন আমার বাড়ি। তখনই তারা বুঝতে পারে যে টেস সংক্রমিত হয়েছে। এলি সম্পূর্ণ স্বাভাবিক থাকা সত্ত্বেও ভাইরাসটি তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। টেস পরিষ্কারভাবে দেখতে পেল যে সমস্ত সমস্যার সমাধান ইলির রক্তের মধ্যে রয়েছে। তাই তিনি জুয়েলকে অনুরোধ করেছিলেন। তার শেষ ইচ্ছা ছিল যে কোনো মূল্যে এলিকে তার গন্তব্যে নিয়ে যাওয়া। অবশেষে টেস জোর দিয়ে বললেন, যে কোনো মূল্যে তাকে জীবিত রাখুন এবং অন্য সবকিছু ঠিক করুন। ইতিমধ্যে সেখানে পরে তাকে মৃতদেহগুলো জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে। আসলে এই ভাইরাসটি মাটির নিচে মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। তারা ছড়িয়ে ছিটে আছে এবং একে অপরের সাথে সংযুক্ত। জুয়েল টেসের পরামর্শ হৃদয় ধারণ করে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। ইতিমধ্যে টেস আত্মহত্যা করে শত শত জম্বিদের সাথে ট্রেনে নিয়ে যায়। সে পিছনে ফিরে তাকাতে চেয়েছিল, কিন্তু তার চোখে কেবল এলিকে রক্ষা করার প্রতিশ্রুতি ছিল। ঘন্টার পর ঘন্টা ভ্রমণের পর তারা একটি ট্রাক খুঁজে পায় এবং বায়োমিনের দিকে রওনা দেয়, যেখানে জুয়েলের ভাই টমি থাকতেন। তিনি শেষবার ক্রোডের একটি রেডিও টাওয়ারের সাথে যোগাযোগ করেছিলেন। তখন এলি জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে আলাদা হয়ে গেলে? এর পিছনে একটি দীর্ঘ গল্প ছিল। টমি ছোটবেলা থেকে খ্যাতির প্রতি আগ্রহী ছিল। তাই সে উচ্চ বিদ্যালয়ের পরে সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু মরুভূমিতে বছর পর বছর দায়িত্ব পালন করার পর তার খ্যাতি স্বপ্নে থেকে যায়। তাই সে পদত্যাগ করে। ভাইরাস ছড়িয়ে পড়ার পর সে বোস্টনের লোকদের সরিয়ে নিতে জুয়েলের দলে যোগ দেয়। সেই সময়ের মধ্যে জুয়েল স্টেসের সাথে দেখা করে। টমি পরে মিলিনের সাথে দেখা করে এবং ফ্লাইতে যোগ দেয়। সে ভেবেছিল পৃথিবী বদলে দিতে পারবে, কিন্তু শেষবার যখন শুনতে পেল সে ফ্লাই ছেড়ে চলে গেছে এবং এখন মুক্ত জীবনযাপন করছে। দীর্ঘযাত্রার পর তারা ক্যান্সার সিটিতে পৌঁছেছিল, কিন্তু প্রধান মহাসড়কটি অবরুদ্ধ ছিল। এর অর্থ হলো হাইওয়েতে পৌঁছানোর জন্য তাদের ক্যান্সার সিটির মধ্যে দিয়ে যেতে হবে। তারপর তারা একজন আহত ব্যক্তিকে দেখতে পেল এবং তার কাছে সাহায্য চাইলো। একটি ফাঁদে তাদের গাড়ি আটকা পড়ে যায় এবং একজন লোকে তাদের দিকে গুলি চালাতে শুরু করে। তারা আটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে উভয় দিক থেকে গুলি শুরু হয়। জুয়েল একজনকে গুলি করে এবং দ্বিতীয় জনকে ফাঁদে ফেলে হত্যা করে। যাই হোক, সে তৃতীয় জনকে কাটিয়ে উঠতে পারেনি। এই ছেলেটি জুয়েলকে তার গল্প শেষ করার জন্য শ্বাসরুদ্ধ করতে যাচ্ছিল। তারপর রিলি তাকে গুলি করে জুয়েলকে বাঁচায়। ছেলেটি বলেছিল, আমাকে মেরো না, আমি করুণা প্রার্থনা করি। আমার মা এই এলাকার প্রধান, তুমি তার কাছে যা ইচ্ছা করবে তাই পাবে। কিন্তু জুয়েল কোনো করুণা দেখে না এবং তাকে সেখানে হত্যা করে। তারপর তারা পিছন রাস্তা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই কিছু রক্ষী ব্যান্ডের মৃতদেহ খুঁজে পায়। ইতিমধ্যে ব্যান্ডের মা ক্যাথলিন ফ্ল্যাটার একজন গুপ্তচরকে আতিথ্য দিচ্ছিলেন। ক্যান্সার সিটির লোকেরা ফ্ল্যাটার বিরোধী ছিল এবং তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল। ব্র্যান্ডের মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছানোর সাথে সাথে ক্যাথলিন খুব তাড়াতাড়ি গুপ্তচরটিকে সরিয়ে দেন। তিনি নিশ্চিত হন যে ফ্ল্যাটার লোকেরা ক্যাথলিনের ছেলেকে হত্যা করেছে। পরের মুহূর্তে তারা ভবনটিতে হামলা চালায়। তবে জুয়েল এবং এলি ইতিমধ্যে ভবনটি ছেড়ে চলে গেছে। এমনকি তারা যে জায়গায় ছিল তাও নিরাপদ ছিল না। কয়েক ভবন দূরে একটি 100 তলা ভবন ছিল। পরিস্থিতি শান্ত হওয়ার সাথে সাথে তারা সেদিকে এগিয়ে যায়। জুয়েল এবং এলিকে খুঁজতে গিয়ে ক্যাথলিনের লোকেরা একটি গোপন আস্তানা আবিষ্কার করে। তারা ধরে যে এটি হেনরি এবং তার ভাই স্যামের গোপন আস্তানা, যারা ক্যান্সার সিটির সবচেয়ে বেশি ওয়ান্টেড ছিল। ফ্ল্যাটা এই ভবনে আক্রান্তদের কবর দিয়ে, কিন্তু এটি পৌঁছে গিয়েছিল। তবুও ক্যাথলিন এটি উপেক্ষা করে তার ছেলে খুনিদের ধরার জন্য জোর দিয়েছিলেন। এদিকে জুয়েল ভবনের 33তম তলায় ওঠার পর ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা আজ রাতে একই তলার একটি ঘরে ঘুমানোর ব্যবস্থা করে। গভীর রাতে হেনরি এবং তার ভাই স্যাম সে তলায় গিয়ে সেখানে কাউকে দেখতে পান। তারা দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে ভিতরে লুকিয়ে এলি এবং জুয়েলের দিকে বন্দুক তাক করে। কথোপকথনের পর তারা আবিষ্কার করে যে তারা সবাই একই পরিস্থিতিতে রয়েছে। তারা ক্যান্সার সিটি থেকে পালাতে চেয়েছিল। হেনরি তাদের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দেয়, কিন্তু একটি ভুলের কারণে সে এখনো ক্যান্সার সিটির মোস্ট ওয়ান্টেড।
আসলে 1 মাস আগে তার ভাই স্যামের লিউকেমিয়া ধরা পড়েছিল। যদি সে সময় মতো ওষুধ না পেত তাহলে সে মারা যেত। এর ফলে হেনরি ফ্ল্যাটারের সাথে যোগ দেয়, ক্যাথরিনের ভাইকে খবর দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এখন ক্যাথরিন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে হেনরিকে খুঁজতেছে। হেনরি শহর থেকে বেরিয়ে যাওয়ার একটি গোপন পথ জানতেন, তবে সেই পথে সংক্রমিত মাছ থাকতে পারে এবং তাদের মোকাবেলা করার জন্য তার কাছে কোনো অস্ত্র ছিল না। অবশেষে জুয়েল তাকে বিশ্বাস করে এবং তারা সন্ধ্যার সময় সেই পথে রওনা দেয়। পরদিন সন্ধ্যায় একটি সুড়ঙ্গে কাটানোর পর তারা শহরের অন্য প্রান্তে পৌঁছায়, যা তারা পার হয়ে পালাতে পারত। হঠাৎ কেউ তাদের উপর গুলি চালায়, তারা তৎক্ষণাৎ একটি গাড়ির পিছনে লুকে পড়ে। বিপরীত ভবন থেকে কেউ তাদের উপর গুলি চালাচ্ছিল। জুয়েল তাদের থাকতে বলল এবং তারপর নিজেকে এড়িয়ে পিছন থেকে বাড়িতে প্রবেশ করে এবং লোকটিকে হত্যা করে। ঠিক তখনই ক্যাথরিনের লোকেরা উপস্থিত হয়। হেনরি, স্যাম এবং এলি তাদের আশ্রয় প্রদানকারী ট্রাক ড্রাইভারের কাছ থেকে মরিয়া হয়ে দৌড়ে গেল। অনেক চেষ্টার পর জুয়েল ট্রাক ড্রাইভারকে গুলি করে, যার ফলে ট্রাকটি একটি বাড়িতে ধাক্কা খায়। ধাক্কায় বাড়ির নিচে আটকে থাকা সংক্রমিতদের মুক্তি দেওয়া হয়। হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয়। ক্যাথরিনের সেনাবাহিনী তাদের উপর গুলি চালায়, কিন্তু সংক্রমিতদের সংখ্যা অনেক বেশি ছিল। তারপর একটি জম্বি ক্যাথরিনকে আক্রমণ করে। এলি তৎক্ষণাৎ একটি পুরানো গাড়িতে লুকিয়ে পড়ে। হেনরি এবং স্যাম অন্য একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, তবে সে অবস্থায় তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। হেনরি এবং স্যামকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে। সে তৎক্ষণাৎ একটি ছুরি বের করে তাদের পালাতে সাহায্য করে। তারপর ক্যাথরিন হেনরি থেকে বন্দুক তাক করে, কিন্তু সে গুলি চালানোর আগে একটি জম্বি তাকে আক্রমণ করে। কোন রকম ভাবে তারা পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। স্যাম সংক্রমিত হয়েছিল, কিন্তু এলি এই তথ্য গোপন করে। তারপর সে তার ক্ষতস্থানে তার রক্ত আগে দেয়, আশা করে যে এটি তাকে সুস্থ করে তুলবে। কিন্তু কয়েক ঘন্টা পরে সে জম্বিতে পরিণত হয়ে এলিকে আক্রমণ করে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে হেনরি তার নিজের ভাইকে হত্যা করতে হয়। ধাক্কা সহ্য করতে না পারে সে তৎক্ষণাৎ আত্মহত্যা করে। পরদিন সকালে তাদের কবর দেওয়ার পর জুয়েল এবং এলি হোয়াইট মিলের উদ্দেশ্যে রওনা দেয়। 3 মাস পরে যখন তারা হোয়াইট মিলে প্রবেশ করে, তখন একদল ঘোড়াসহ তাদের ধরে ফেলে। তাদের একটি কুকুর ছিল যা আক্রান্তদের শুকে বের করতে পারত। তারা তাদের উপর চাপ সৃষ্টি করে এবং এলি চিন্তিত হয়ে পড়ে যে তারা ধরা পড়লে তারা তাকে মেরে ফেলবে, কিন্তু ঠিক বিপরীত ঘটেছিল। এলি বেঁচে যায়। তারপর তাদের একজন জিজ্ঞাসা করে, তাহলে তোমরা দুইজন এখানে কেন? জুয়েল তাদের বলল, আমি শুধু আমার ভাই টমিকে খুঁজতেছি। তাদের মধ্যে নেতা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? জুয়েল তাদের তার নাম বলার সাথে জুয়েল তাদের তার শহরে নিয়ে যায়। টমিকে সেখান থেকে জুয়েল আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর কেনই বা নয়, কারণ দুই ভাই অনেকদিন পরে একে অপরকে দেখছে এবং তাদের শহরের সমস্ত সুযোগ সুবিধা ছিল। শহরকে সুরক্ষিত রাখার জন্য চারদিকে উঁচু কাঠের দেয়াল তৈরি করা হয়েছিল। টাইম গার্ডরা সেখানে টহল দিচ্ছিল এবং যদি কেউ আক্রান্ত বলে মনে হতো, তারা আধা কিলোমিটার দূর থেকে তাদের গুলি করত। সামগ্রিকভাবে শহরটি সম্পূর্ণ নিরাপদ ছিল। সুস্বাদু খাবারের কথা বলতে গেলে দুইজনে ক্ষুধার্ত মানুষের মতো সেখানে ঝাঁপিয়ে পড়তো। টমি তার ভাইকে অত্যন্ত সম্মান করত। তাকে এখানে পেয়ে সে সত্যি খুশি ছিল, কিন্তু একটি প্রশ্ন তাকে কুরে খাচ্ছিল। তার সাথে তাকে মেয়ে টিকেছিল। জো তারপর পুরো ঘটনাটি বর্ণনা করে, অবশেষে বলে যে টুমি যদি তাদের সাথে যোগাযোগ রাখতো তাহলে টেস্ট এখনো বেঁচে থাকতো। টেস্টের কথা শুনে টুমি গভীরভাবে কষ্ট পায়, তবে টুমির নিজস্ব বাধ্যকতা ছিল। ফ্লায়ার ফাই ছেড়ে যাওয়ার পর সে মারিয়ার সাথে দেখা করেছিল। তার লোকেরা এই জায়গা সম্পর্কে খুবই কঠোর ছিল। সেখানে রেডিও ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। টমি তাদের নিয়ম মেনে চলতে রাজি হয় এবং মারিয়ার সাথে বসতি স্থাপন করে। তারপর জুয়েল বলল, তোমার অন্তত আমাকে বলা উচিত ছিল যে তুমি ভালো আছো এবং আমার সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে, জুয়েলকে টেস্টের শেষ ইচ্ছা পূরণ করতে হয়েছিল। তাকে এলিকে ফ্লায়ারবার গাড়িতে নিয়ে যেতে হয়েছে, কিন্তু সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। সে অনুভব করছিল যে তার হৃদয় ধীর হয়ে যাচ্ছে, সম্ভবত ঠান্ডা হওয়ার কারণে। জুয়েল কোন রকম ঝুঁকি নিতে চায়নি, তাই সে টমিকে এলিকে নিয়ে যেতে অনুরোধ করছিল। ফ্লায়ারফাইর গাড়ি এখান থেকে পশ্চিমে 5 দিনের যাত্রা ছিল, কিন্তু পথটি বিপজ্জনক, সংক্রমিত ব্যক্তি এবং ডাকাতদের উৎপাত ছিল। জুয়েলের অনেক বোঝানোর পর টমি অবশেষে রাজি হয়েছে, কিন্তু এলি জুয়েল ছাড়া আর কাউকে বিশ্বাস করেনি। সে কেবল তার সাথে নিরাপদ বোধ করতেছিল। শেষ পর্যন্ত জুয়েলকে তাকে নিতেই হলো। তারা যাওয়ার আগে টমি বলল, এই শহরের দরজা তোমাদের দুজনের জন্য সবসময় খোলা। জুয়েলের সাথে সময় কাটিয়ে এলি একজন ধারালো শুটার হয়ে উঠেছিল, যা পরবর্তীতে তার জন্য খুবই কার্যকর প্রমাণিত হবে। হাসি মজায় ভরা 5 দিনের যাত্রাও তাদের অজান্তে কেটে গেল এবং তারা ফ্লায়ারবার গাড়িতে পৌঁছে গেল।